তৃণমূল কংগ্রেস খারাপ? হ্যাঁ খারাপ। কংগ্রেস? আচ্ছা কংগ্রেসও কি খারাপ? অবশ্যই খারাপ। আচ্ছা তাহলে ওদিকে সিপিএম এর কথা তারা কি খারাপ? তারাও খারাপ। আইএসএফ বা হুমায়ুন কবির? সেটাও খারাপ। আচ্ছা তাহলে কোনো সমীক্ষা চলবে? সমীক্ষার কথা কি মানা যাবে? কিংবা কোনো তথ্য ফ্যাক্টসের কথা বলি যদি, তাহলে সেটা কি মানা যাবে? আচ্ছা না, ঠিক আছে, সেটাও মানবেন না। তাহলে কি বিজেপি ঠিক? তাহলে বিজেপিও খারাপ নাকি? বিজেপিও একই কথা বলেছিল, কিন্তু এখন আবার বিজেপিও তাদের কথা পাল্টে নিয়েছে। আর নির্বাচন কমিশন তারা কি বলছে? নির্বাচন কমিশন বলেছিল যে দেখুন এত বড় একটা প্রক্রিয়া, আমরা সমস্ত নিয়ম টিয়ম মেনে সমস্ত পদ্ধতি মেনেই নাম বাদ দিয়েছি, তারপরেও যদি ভুলভাল কারণে কারোর নাম বাদ গিয়ে থাকে তারা তো চ্যালেঞ্জ করতেই পারবেন। এত বড় একটা প্রক্রিয়া, সেখানে ভুল তো একটু হতেই পারে। এখন নির্বাচন কমিশন লাস্ট লাইনটা জাস্ট গিলে ফেলেছে, আমাদের কোনো ভুল হয়নি, আপনারা বস বাড়ি যান। এখন এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি আসন পাওয়া রাজনৈতিক দল, সব থেকে কম আসন পাওয়া রাজনৈতিক দল, সব থেকে পুরনো রাজনৈতিক দল, আবার সব থেকে নতুন রাজনৈতিক দল, তারা সকলে একই কথা বলছে। একদিকে রয়েছে নির্বাচন কমিশন আর বিজেপি, তারা অন্য কথা বলছে, তারা রয়েছে অন্যদিকে। তাহলে গোটা বিষয়টা একটু ভেঙে দেখা যাক। এই মুহূর্তে একাধিক রিপোর্টে যে তিনটে বিষয়ের কথা বারবার উঠে আসছে, সেটা হচ্ছে ভোটার তালিকায় যাদের নাম দেখা যাচ্ছে সেখানে প্রচুর মানুষের নামের বানানে গন্ডগোল হয়েছে, প্রচুর মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়সের একটা সাংঘাতিক হেরফের হয়েছে, এবং বহু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে জীবিত মানুষ তাদের মৃত বানিয়ে তাদের নামটা ডিলিট করে দেওয়া হয়েছে। কি আশ্চর্য বিষয় দেখুন, এর আগে ভুরি ভুরি অভিযোগ উঠে আসতো যে ভোটার তালিকায় দেখা যাচ্ছে মৃত মানুষজন জীবিত হয়ে গেছে, মৃত মানুষের নামে ভোট পড়ে গেছে। সেই জায়গা সংশোধন করতে গিয়ে ঠিক তার উল্টো দিকের অভিযোগ এখন ভুরি ভুরি উঠে আসছে, জীবিত মানুষ তাদের মৃত বলে চিহ্নিত করে তাদের নামটা নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে ভোটার তালিকা থেকে। আর যেখানে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন বলে যাদের নামটা ঝুলিয়ে রাখা হয়েছে, সে তো একটা আলাদাই প্রসঙ্গ। এবং সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, মতুয়া সমাজের মানুষজন, প্রচুর সমস্ত রকম মানুষজন সেখানে রয়েছেন, বিচারাধীন হিসেবে তাদের নামটা ঝুলে রয়েছে। যদিও এখানে সবার নাম রয়েছে, কিন্তু সব থেকে বেশি যাদের নাম দেখতে পাওয়া যাচ্ছে বিচারাধীনের তালিকায় রয়েছে অস্বাভাবিক বেশি পরিমাণে, সেটা হচ্ছে মুসলিম নাম, এবং তারপরেই রয়েছে মতুয়া সমাজের নাম। এবং কোথাও একটা গিয়ে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে যাদের নামটা রাখা হয়েছে তাদের নামটা এমনভাবে ঝুলিয়ে দাও যাতে এই নির্বাচনে তারা ভোট দিতেই না পারেন। কেন এই কথাটা বলছি? দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে কারোর নাম যদি বাদ যায় আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন, আবেদন করতে পারবেন। যদিও যে এলাকার ভোটার আপনি, সেই এলাকার জন্য নির্বাচনে দাঁড়াবেন যে প্রার্থীরা, তাদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত আপনি এই আবেদনটা করতে পারবেন। একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে মনোনয়নের শেষ দিন পর্যন্ত এটাও বলা হয়েছে যে ফাইনাল লিস্ট বেরোতেই থাকবে। তো সেই লিস্টে গিয়ে যদি কেউ দেখেন যে মনোনয়নের ঠিক আগের দিন একটা লিস্ট বেরোলো এবং সেখান থেকে তার নামটা ডিলিট হয়ে গেছে, তাহলে তিনি আবেদনের সময়টা কোথায় পাচ্ছেন? তার আবেদনটা বিবেচনা কি করে করবে নির্বাচন কমিশন? ভোট তো চলে আসবে। তার সঙ্গে আরেকটা যে প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হলো, আপনার নাম যদি বাদ চলে যায়, আপনাকে যদি মৃত হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। আপনার নাম যদি বাদ দিয়ে দেওয়া হয়, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনাকে যদি আন্ডার অ্যাডজুডিকেশন করে ঝুলিয়ে রাখা হয়, বিচারাধীন বলে যদি ঝুলিয়ে রাখা হয়, তাহলে আপনি কি চ্যালেঞ্জ করবেন? আপনার হাতে তাহলে কিচ্ছু নেই। আপনাকে জাস্ট এই নির্বাচনটা বসে যেতে হবে, আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। জাস্ট বিচারাধীন বলে যদি ঝুলিয়ে রাখা হয়, তাহলে চ্যালেঞ্জ করার, আবেদন করার কোনো রাস্তা তার সামনে আর খোলা থাকছে না। এই রকম একটা পরিস্থিতি এখন তৈরি করা হচ্ছে। যে নির্বাচন কমিশনের মোটো হচ্ছে নো ভোটার লেফট বিহাইন্ড, একজনও সঠিক জেনুইন ভোটার তার ভোটাধিকার থেকে যাতে বঞ্চিত না হন সেটা নিশ্চিত করার দায়িত্ব যে নির্বাচন কমিশনের, তারা এমন পরিস্থিতি তৈরি করেছে যে এই মুহূর্তে আন্ডার অ্যাডজুডিকেশন এত মানুষের নাম রেখে দিয়ে যদি ভোট ঘোষণা করে দেওয়া হয়, তাহলে প্রচুর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। প্রচুর জেনুইন ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। এখানে নামের ভোগান্তিও রয়েছে, তালিকায় মেরে ফেলার ভোগান্তিও রয়েছে, আবার বিচারাধীন করে রেখে দেওয়ার ভোগান্তিও রয়েছে। এবার বিবেচনাধীনের তালিকায় যতজনের নাম রয়েছে তাদের নিষ্পত্তি যতক্ষণ না হচ্ছে, যতজনের নাম বিবেচনাধীন, 60 লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন ছিল, তাদের প্রত্যেকের নথিপত্র যাচাইয়ের কাজটা যতদিন না পর্যন্ত সম্ভব হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত নির্বাচন ঘোষণা করা উচিত নয়, এমনটাই দাবি করছে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস। তারা কিন্তু এই দাবি নিয়ে সিইও দপ্তরের সামনে অলরেডি ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করেও এসেছেন। তারই সঙ্গে সব থেকে বেশি বিবেচনাধীন নাম এসেছে মালদা এবং মুর্শিদাবাদ জেলা থেকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি ভোট ঘোষণা করে দেওয়া হয়, তাহলে এই জেলাগুলোতে স্বচ্ছ এবং অবাধ নির্বাচন করা কার্য
কার্যত অসম্ভব, এমনটাই দাবি করছেন বর্তমানে কংগ্রেসের নেত্রী মৌসাম বেনজির নূর। তিনি বলছেন বিবেচনাধীনের আওতায় এই দুই জেলার যতজনের নাম রয়েছে, যতক্ষণ না তাদের নাম ভোটার তালিকায় উঠছে, তাদের কেস নিষ্পত্তি হচ্ছে, তাদের নথিপত্র যাচাই হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভোট ঘোষণা করা উচিত নয়। প্রয়োজনে কংগ্রেস ভোট বয়কট করবে। বামেদের তরফ থেকে যেমন যে কথাটা সামনে উঠে আসছে সেটা হলো ভোটার তালিকা যতক্ষণ না পুরোপুরি বেরোচ্ছে, ফাইনালি বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রার্থী তালিকার কোনো প্রশ্নই উঠছে না। আগে ভোটার তালিকা, তারপর প্রার্থী তালিকা, আগে মানুষ, সবার উপরে মানুষ সত্য। এই কথা বলছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আপনারা জানেন সিপিএম এর তরফ থেকে, বামেদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে, কর্মসূচি নেওয়া হয়েছে, তারা জমায়েত করেছেন, অবস্থান করেছেন সিইও অফিসের সামনে, এবং সেখানে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও ছিলেন, তারই সঙ্গে লিবারেশন, আরএসপি তাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, এবং প্রত্যেকের এই একই দাবি যে 60 লক্ষ মানুষকে বিচারাধীন করে রেখে ভোট ঘোষণা করা যাবে না, ভোট করানো যাবে না। একইভাবে যেখানে বামেদের জমায়েত হয়েছে তার ঠিক পাশেই আইএসএফ এর নওশাদ সিদ্দিকী একই বিষয়ে একই দাবি নিয়ে প্রতিবাদ করেছেন, জমায়েত করেছেন। তারই সঙ্গে জানা যাচ্ছে বামেদের মতো আইএসএফ এর মতো পশ্চিমবঙ্গের সিইও বা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে 60 লক্ষ মানুষকে বিবেচনাধীন করে রাখার বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরও। এইবার আসি তৃণমূল কংগ্রেসের কথায়। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ করছে, এবং এই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন, তার দলের সাংসদদের নিয়ে, পদাধিকারীদের নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন, তিনি ধর্নায় বসেছেন। এবার এই বিষয়টা নিয়ে এই রাজনৈতিক দলের প্রতি আপনার ব্যক্তিগত ক্ষোভ থেকে আপনি এর বিরোধিতা করতেই পারেন। কি করে তৃণমূল কংগ্রেস এত তাড়াতাড়ি পারমিশন পেয়ে গেল কিন্তু অন্যরা পায় না, সেই নিয়েও আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন। কিন্তু তারই সঙ্গে এখান থেকে আবার যে ধরনের অভিযোগগুলো উঠে আসছে, যেহেতু শাসক দলের ব্যান্ডউইথটা বেশি, তাই এখান থেকে যে ধরনের ঘটনার কথা সামনে উঠে আসছে বা অভিযোগগুলো উঠে আসছে, সেটা অনেক ক্ষেত্রেই অন্য জায়গা থেকে উঠে আসে না। যেমন ধরুন এই তৃণমূল কংগ্রেসের যে ধর্ণা মঞ্চ, সেখানে উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ সারদা মিশনের একজন সন্ন্যাসী। তিনি বলছেন যে আমার নাম এই ভোটার তালিকায় নেই, আমার নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন যে আমি রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসেছি, গত 14 বছর ধরে আমি রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট মিনা খায়, এবং আমার নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি বেলুর মঠের 10ম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্র শিষ্য, তারপরেও আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই আমি দিদির কাছে এসেছি, এই অভিযোগ নিয়ে এসেছি, এবং আমি দিদিকে বলেছি যে এই রকমই যদি চলতে থাকে তাহলে দেশের অবস্থা খুবই খারাপ। এখানে আপনি দেখুন একজন সন্ন্যাসী 14 বছর ধরে মিনাখা রামকৃষ্ণ সারদা মিশনের যিনি প্রেসিডেন্ট তার নাম বাদ চলে গেছে। এইখানেই আবার দেখুন টেলিগ্রাফে সম্প্রতি একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে কলকাতার বিশপ কলেজের রেভারেন্ড সুনীল মাইকেল কেলিব, তার নাম এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন, তার নামটা এখনো বিচারাধীনের তালিকায় পড়ে রয়েছে, ঝুলে রয়েছে, এবং তিনি অনুমান করছেন যে এই বিষয়টা হয়েছে কারণ তার বাবার নাম ছিল মকবুল। একজন মুসলিম বাবার খ্রিস্টান ছেলে কি করে হলো, সেই কারণেই হয়তো তার নামটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, তার নামটাকে এইভাবে আন্ডার অ্যাডজুডিকেশন, বিবেচনাধীন করে ফেলে রাখা হয়েছে। এইখানেই এই কারণে এই বিষয়টা বোঝা খুব মুশকিল যে কার নাম কেন বিবেচনাধীন হয়ে রয়েছে এখনো পর্যন্ত। এইরকম ভুরি ভুরি উদাহরণ সব দিক থেকে কিন্তু এই মুহূর্তে সামনে উঠে আসছে। এবার দেখুন আপনার ফ্যাক্টস পছন্দ না হতে পারে, আপনার বামেদের পছন্দ নয়, আপনার তৃণমূলকে পছন্দ নয়, আইএসএফ, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির কাউকেই আপনার পছন্দ নয়, কংগ্রেসকেও আপনার পছন্দ নয়, তাহলে আপনার কাকে পছন্দ? বিজেপির কথায় তাহলে আসা যাক, সেখানেও কিন্তু অনেক ঝোল রয়েছে। একদিকে সবার বক্তব্য 60 লক্ষ বিবেচনাধীন নাম রেখে দিয়ে ভোট ঘোষণা করা যাবে না, 60 লক্ষ মানুষের নাম বিচারাধীন করে রেখে নির্বাচন করা যাবে না। আরেকদিকে তাহলে বিজেপির বক্তব্য কি? দেখুন 1 মাস আগেও বিজেপির কিন্তু একটু অন্যরকম বক্তব্য ছিল। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তিনি বলেছিলেন দেখুন এটা হচ্ছে একেবারেই সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের বিষয়, এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কোন বিষয়টা নিয়ে শ্রমিক ভট্টাচার্যের এবং বঙ্গ বিজেপির দাবি ছিল? শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে আমাদের তরফ থেকে একটা কথা আমরা স্পষ্ট করে দিচ্ছি, আমরা যে ফর্ম 7 গুলো জমা দিতে চেয়েছিলাম, যেগুলো তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, পুলিশ যেগুলো কেড়ে নিয়েছে, তৃণমূল কংগ্রেস যেগুলো লুট করে নিয়েছে, যে ফর্ম 7 গুলো জমা দেওয়ার পরেও ইআরও বা এইআরওরা সেগুলো সিস্টেমে আপলোড করেননি, সেই সমস্ত ফর্ম 7 গুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছুতেই ভোট করা যাবে না। এইটা ছিল শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। অর্থাৎ কিনা 60 লক্ষ বিবেচনাধীন নামের জন্য না হলেও অন্তত নিজেদের স্বার্থে ফর্ম 7 গুলোর নিষ্পত্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নির্বাচন করা যাবে না, এইটা ছিল শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য বা বঙ্গ বিজেপির দাবি।
কিন্তু তাহলে এখন এই ফর্ম 7 গুলো নিয়ে যে এত ফর্ম 7 সেগুলোর নিষ্পত্তি এখনো নির্বাচন কমিশন করতে পারেনি, এই বিষয়টা নিয়ে বিজেপির তরফ থেকে কোনো কর্মসূচি কেন দেখতে পাওয়া যাচ্ছে না, কোনো প্রতিবাদ কেন দেখতে পাওয়া যাচ্ছে না? তাহলে কি বিষয়টা এরকম যে ফাইনাল লিস্ট যেটা বেরোতে শুরু করেছে 28শে ফেব্রুয়ারি থেকে, সেটা দেখার পর বঙ্গ বিজেপির মনে হয়েছে যতজনের নাম বাদ গেছে তাতেই তারা বিরাট খুশি, তাতেই তাদের মন ভরে গেছে, তাই ফর্ম 7 গুলোর নিষ্পত্তির আর দরকার নেই? বিষয়টা কি তাই? ফর্ম 7 কিন্তু নাম বাদ দেওয়ার ফর্ম, অর্থাৎ কারোর সম্পর্কে আপনার যদি সন্দেহ হয় তার নামে ফর্ম 7 ভরে তার নামে অভিযোগ করে আপনি নির্বাচন কমিশনের কাছে জমা দিতে পারেন যে এ হচ্ছে সন্দেহজনক, এ ভারতের নাগরিক কিনা আমি আদৌ জানি না এবং আমার সন্দেহ হচ্ছে, এর নামটা বাদ দিন, খতিয়ে দেখুন। নির্বাচন কমিশন ফর্ম 7 এর ভিত্তিতে সেটা খতিয়ে দেখে নাম বাদ দেবে বা রাখবে। তো বিজেপির তরফ থেকে সেই ফর্ম 7 গুলোর নিষ্পত্তি নিয়ে 1 মাস আগে পর্যন্ত যে দাবি করা হচ্ছিল, সেই দাবি কি তাহলে আজ আর বিজেপির নেই? কারণ বিজেপির তরফ থেকে এখন সম্পূর্ণ উল্টো দাবি সামনে উঠে আসছে। শ্রমিক ভট্টাচার্য যেখানে বলেছিলেন ফর্ম 7 এর সমাধান না হলে ভোট করা যাবে না, জ্ঞানেশ কুমারকে পশ্চিমবঙ্গে আসতে হবে, দিল্লিতে বসে বসে হবে না, এতগুলো কথা যখন তিনি বলেছিলেন, সেখানেই শুভেন্দু অধিকারী এখন চূড়ান্ত তালিকা বেরোনোর পরে বলছেন যে 60 লক্ষ নাম এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, সেগুলোর আস্তে আস্তে নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা, বিচার বিভাগের আধিকারিকরা, বিচারপতিরা। কিন্তু তারই সঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য, এবার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশনের ভোট ঘোষণা করে দেওয়া উচিত, দ্রুততার সঙ্গে ভোট ঘোষণা করুক নির্বাচন কমিশন। এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল দোল বা হোলির পরপরই যেন নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দেয়। এবং তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গ ভোটের জন্য তৈরি, আমরা ভোটের জন্য তৈরি, এই রাজ্য পরিবর্তনের জন্য তৈরি। আচ্ছা, তাহলে শ্রমিক ভট্টাচার্য অন্তত যে ফর্ম 7 গুলো বিজেপি জমা দিয়েছে সেগুলোর যে নিষ্পত্তিটা করতে চাইছিলেন, সেই সময়টুকু তার মানে শুভেন্দু অধিকারী দিতে রাজি নন। আর নির্বাচন কমিশন কি বলছে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল একটা অদ্ভুত উত্তর দিয়েছেন যখন তাকে এই বিচারাধীন ভোটার এতজন যে এখনো পর্যন্ত রয়ে গেছেন এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয়েছে। তিনি যেটা বলছেন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, দেখুন এটা তো এসআইআর গাইডলাইনের মধ্যে ছিল না, সুপ্রিম কোর্টে ম্যাটার গিয়েছিল, তারপর এটা অর্ডার এসেছে, এটা তো কোর্টের পাওয়ার আছে, বিচারের জন্য দেশের শীর্ষ আদালতে গিয়েছে, প্রত্যেককে সুযোগ দিতে হবে, নিষ্পত্তি করছে ম্যাটার, 60 লক্ষ বাদ যাবে কিনা। আজকে তো ইতিমধ্যেই 6 থেকে 6.5 লাখ হয়ে গেছে, ওটা সম্পূর্ণ হয়েছে, যেটা সিদ্ধান্ত আমরা জানি না, কমিশন আসছে রাজ্যে, কমিশনকেই জিজ্ঞাসা করবেন। তাহলে মুখ্য নির্বাচনী আধিকারিকের এখন বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের লোকজন তো আসছেন, বরং তাকেই জিজ্ঞেস করবেন, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, একজন খুনি ছিল, তার শোধরানোর ইচ্ছে হয়েছে, সে এক গুণীর কাছে গেছে, গুণী তাকে বললেন তুমি এক কাজ করো, তুমি রাম নাম জপ করো। এবার এই খুনি তো পাপী জীব, তার মুখ দিয়ে রাম নাম বেরোচ্ছে না, তো তাকে বলা হলো তুমি এক কাজ করো, তুমি মরা মরা বলতে থাকো। তো সেই খুনি বলতে শুরু করলো মরা মরা, এবং তারপর কি হলো, তারপর সে শুনলো সে বলছে মরা 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 মরাম, তার মুখ দিয়ে রাম বেরোতে শুরু করেছে। আবার আরেকজন সজ্জন ব্যক্তি ছিলেন যিনি খুব ভালো এবং প্রচন্ড বড় মাপের মানুষ, খুব রাম নাম জপ করেন, লোক দেখানোর জন্য একটু বেশি বেশি রাম নাম জপ করেন, আর এইদিকে লোকজনকে ঠেকান। তো এই লোক দেখানো রাম নাম করতে গিয়ে একদিন তিনি শুনলেন তার মুখ থেকে কি বেরোচ্ছে, রাম 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 মরা, তার মুখ দিয়ে মরা বেরোতে শুরু করে দিয়েছে। তাই কে বলছে সেটা ইম্পর্টেন্ট নাকি কি বলছে সেটা ইম্পর্টেন্ট, এটা একটু ভেবে দেখবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।